প্রথম সবাইকে আরেকটা ভিডিওতে আমি ইতিমধ্যে হিট অ্যান্ড গ্যাসের ডেরিভেশনগুলো দেখাই দিচ্ছি। সো এখন আমি চ্যাপ্টার 2 থার্মোডাইনামিক্স 1-এর সেটা একটু আমি এক্সপ্লেন করতে চাই। সো এই চ্যাপ্টারে মূলত যে ডেরিভেশনগুলো আছে সেগুলো দেখাবো অ্যান্ড কিছু বেসিক কনসেপ্ট ক্লিয়ার করবো। ফার্স্ট অফ অল দেখো, প্রথমে পড়তে হবে যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্স ফার্স্ট লটা কি? থার্মোডাইনামিক্সের ফার্স্ট লটা হচ্ছে ডেল কিউ সমান সমান ডেল ইউ প্লাস ডিডাব্লিউ। অ্যান্ড এটা দ্বারা কী বোঝায়? এটা দ্বারা বোঝায় হচ্ছে দ্য টোটাল হিট সাপ্লাইড ইন আ সিস্টেম। মনে করো তুমি একটা হিট সিস্টেম কী দিচ্ছ? হিট সাপ্লাই দিচ্ছ, ঠিক আছে? মনে করো তুমি একটা সিস্টেম, মনে করো একটা বক্সটা সিস্টেম, তুমি কী দিচ্ছ? একটা কিউ পরিমাণ একটা হিট দিচ্ছ, যার ফলে সে কী হবে, কিছুটা তাপ তার নিজের তাপমাত্রাটা বাড়াবে, সে বস্তুটা শোষণ করবে, সেটা মনে করো ইউ অভ্যন্তরীণ শক্তি। আর ও এই তাপটার কারণে সে কী করবে, গরম হয়ে আবার পরিবেশকে গরম করবে, সে এই কাজ করলো ডাব্লিউ। তার মানে তুমি যদি বলতে চাও ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, তাহলে ফর্মুলাটা হবে এইটা। আর তুমি যদি বিবৃতি আকারে বলতে চাও বা ডেফিনেশন আকারে, সো বলতে পারো যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স হলো the supplied heat to a system is equal to the change in internal energy and work done. সেটা ছিল থার্মোডাইনামিক্সের ফার্স্ট লর সূত্রটা অ্যান্ড ডেফিনেশনটা, ঠিক আছে? এখানে বলা আছে, দেখো ডেল কিউ হচ্ছে সাপ্লাইড যেই হিটটা সাপ্লাই দিচ্ছে সেইটা, আর ডেল ইউ হচ্ছে মানে যে তাপটা দেওয়ার ফলে বস্তুটার মধ্যে এনার্জি চেঞ্জ হবে, সেটা হচ্ছে ইন্টারনাল এনার্জি চেঞ্জ, আর ডাব্লিউ হচ্ছে ওয়ার্ক ডান। ওকে, সো এখন আমি আসি এরপরে যে ডেরিভেশনটা আছে সেটা হচ্ছে ওয়ার্ক ডান নিয়ে, ঠিক আছে? সো ওয়ার্ক ডান ডিউরিং ভলিউম চেঞ্জ, মানে ভলিউম চেঞ্জ হলে ওয়ার্ক ডানটা কী হবে সেটা নিয়ে আলোচনা করি। সাপোজ মনে করো এখানে একটা তোমার পাত্র বা আছে, ঠিক আছে, কন্টেইনার আছে, ঠিক আছে? সো এখানে ছিল মনে করো আমার কোনো তরল বস্তু বা গ্যাস বস্তু, ঠিক আছে? যখন তুমি তাপ দিচ্ছ, নিশ্চয়ই কী দিচ্ছ? ডেল কিউ পরিমাণ তুমি কী দিচ্ছ? তাপ ইনসার্ট করতেছো, ওকে, রাইট? এখন তাপ দেওয়ার ফলে হবে কি, এই যে পিস্টনটা আছে, পিস্টন কিন্তু মানে ঘর্ষণবিহীন বা বলতে পারো ফ্রিকশনলেস একটা পিস্টন, তাই না? যখন তুমি তাপটা দিবা তখন এই জিনিসটা কী হবে, রাইজ করবে, মানে উপরে উঠে যাবে। কতটুকু পরিমাণ? ডিএক্স পরিমাণ। তাহলে দেখো আগে ভলিউম ছিল এতটুকু, এখন এই পরিমাণ এক্সপান্ড হয়েছে গ্যাসটা যে ভিতরে ছিল, তার মানে দেখো V1 থেকে V2 হয়েছে, তাই না? তাহলে আমি যখন ডিভি মানে চেঞ্জ যদি বের করতে চাই ভলিউমে, সেটা কী হবে? V2 মাইনাস V1। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখে আমি ওয়ার্ক ডানটা যদি বের করবো, আমরা জানি ডাব্লিউ সূত্র কি? ডাব্লিউ সমান সমান এফ না? ওকে, এখন এফ দেখো এফই আছে। এখন এক্সের জায়গায় মানে কি কতটুকু বৃদ্ধি পাইছে? এখন দেখো এখান থেকে যখন এখানে উঠছে তখন কী পরিমাণ বৃদ্ধি পাইছে? ডিএক্স পরিমাণ। তাহলে দেখো আমি লিখতে পারি যে ডিডাব্লিউ সমান সমান এফ ডিএক্স। ওকে, এবার আমরা জানি কি এফ, দেখো আমরা জানি কি পি ইকুয়াল কি জানি ফর্মুলা, এফ বাই এ, রাইট? এখন যদি আমি এফ সমান সমান, তাহলে আমি কী লিখতে পারি? পি এ। তাহলে দেখো আমি কী করলাম, এখানে এফ ডিএক্স লিখছিলাম, তারপর এফের জায়গায় আমি কী লিখছিলাম? এফের জায়গায় কী লিখলাম? পিএ। তার মানে এফের জায়গায় আমি এই লাইনটুক লিখে ফেললাম এফের জায়গায়। ওকে, এবার দেখো পি তো পি, এডিএক্স মানে কি? এ মানে কি? এই যে পিস্টেনটা আছে না, এই ক্ষেত্রফলটা বলা হচ্ছে এ, আর ডিএক্স পরিমাণ উপর উঠছে। তাহলে দেখো শুধুমাত্র এইটুক এরিয়া, মানে যতটুকু রাইজ করছে এইটুক এরিয়ার যদি তুমি আয়তন বের করতে চাও, তাহলে সেটা কী হবে? যে দৈর্ঘ্য মানে এই ডিএক্স পরিমাণ বাড়ছে, ক্ষেত্রফল এসে এত। আমরা জানি কি আয়তনের সূত্র কি? দৈর্ঘ্য প্রস্থ গুণ উচ্চতা, রাইট? দৈর্ঘ্য প্রস্থ গুণ উচ্চতা। এখন দেখো আয়তন আমি যদি ডিসক্রাইব করি তো জিনিসটা সুবিধা হয় বুঝতে। দেখো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, রাইট? এখন দেখো দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে কি? আবার ক্ষেত্রফল না? তাহলে আমি কি আয়তন আরেক সূত্র হইতে পারে কি, যে ক্ষেত্রফল ইন্টু উচ্চতাও হইতে পারে। তাহলে দেখো এটা কি? ক্ষেত্রফল, আর ডিএক্স উচ্চতা কত রাখতে? দেখো তাহলে এ ডিএক্সটা পুরোটাকে মিলে আমি কী লিখতে পারি? ডিভি লিখতে পারি, মানে আমার আয়তনটা কতটুকু চেঞ্জ হয়েছে, রাইট? এবার দেখো তাহলে আমরা ওই পাশে কী করলাম? ইন্টিগ্রেশন করলাম, ঠিক আছে? তো দেখো ডিডাব্লিউ সমান সমান দুই পাশে পিডিভি। এখন দেখো লিমিট দিচ্ছে, রেঞ্জ কি V1 থেকে V2। এখন পরিবর্তন হচ্ছে কোথা থেকে? V1 থেকে V2 রাইজ করছে, সো একটা লিমিট দিলাম V1 থেকে V2। এবার তাকাই ইন্টিগ্রেশন অফ ডিডাব্লিউ করলে ডাব্লিউ, আর পিটা যেহেতু কনস্ট্যান্ট, তাই না? সো পিটাকে আমরা বাইরে নিয়ে আসলাম, আর মাঝখানে থাকলে শুধু ডিভি। আর আমরা জানি ইন্টিগ্রেশন অফ ডিভি মানে হচ্ছে ভি, আর উপরে যে আপার লিমিট, নিচে লোয়ার লিমিট। এবার আমরা এই লিমিটগুলো বসাবো। তাহলে দেখো ডাব্লিউ থাকলো, পি থাকলো। আমরা জানি লিমিট বসাইতে হলে কী করতে হয়? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তো দেখো পি থাকলো, আপার লিমিট V2 মাইনাস লোয়ার লিমিট V1, শেষ। সো এটা ছিল আমার মানে যখন ভলিউমটা চেঞ্জ হবে তখন ওয়ার্ক ডান। এখন দেখো ভলিউমটা দুইভাবে চেঞ্জ হতে পারে, সবসময় যে বাড়বে ভলিউমটা এমন না, কিছু ক্ষেত্রে তুমি ভলিউমটা কী করতে পারে? ফলো করতে পারে, তাই না? তাহলে দেখো যদি V2 কি, যেটা হচ্ছে ফাইনাল যেটা V2 যদি V1 থেকে বড় হয়, তার মানে বড় হওয়া মানে কি? এক্সপান্ড হচ্ছে, মানে বড় হচ্ছে, তাহলে তখন কাজটা হবে হচ্ছে পজিটিভ ওয়ার্ক, রাইট? তার মানে তখন যখন V2টা ভলিউমটা এক্সপান্ড করবে তখন সেটা কাজটা হবে পজিটিভ। তার মানে পজিটিভ বলতে কী বোঝাচ্ছে? যে সিস্টেমটা, যে সারাউন্ডিংস, মানে আমার যে সিস্টেমটা সেটা কি বাহিরের উপর যে সারাউন্ডিংসটা আছে সেটার উপর কাজ করবে। আবার যদি এমন হয়, যদি V2টা ছোটো হয়,
V1 থেকে, মানে কি আয়তনে সংকুচিত হয়েছে। এখন ভাবো কোনো কিছু সংকুচিত হইতে গেলে বাইরে থেকে তোমার বল প্রয়োগ করতে হবে বা প্রেশার দিতে হবে, তো সেক্ষেত্রে কাজটা কী হয়ে গেল, নেগেটিভ। তার মানে যখন V1টা বড় হয়ে যাবে, মানে জিনিসটা ছোট হয়ে গেল, তখন কী হবে, কাজটা নেগেটিভ হবে। তার এটার মানে হচ্ছে যে সিস্টেমটা মানে সারাউন্ডিংস মানে আশেপাশে যে পরিবেশটা সেটা সিস্টেমের উপর কাজ করতেছে, রাইট। তাহলে পজিটিভ ওয়ার্ক মানে কি, যে সিস্টেমটা বাইরে কাজ করতেছে, সারাউন্ডিংসে কাজ করতেছে, পজিটিভ ওয়ার্ক। আর যখন বাইরের সারাউন্ডিংসটা সিস্টেমের উপর কাজ করবে সেটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ক। ওকে, আচ্ছা আচ্ছা এবার আসি যে থার্মোডাইনামিক্সে 4 রকমের প্রসেস আছে। সো প্রসেসগুলো নিয়ে একটু আলোচনা করি এবং প্রসেসগুলো ওয়ার্ক ডানগুলো বের করবো। সো 1 নম্বর প্রসেসটা হচ্ছে আইসোথার্মাল প্রসেস। সো হোয়াট ইজ আইসোথার্মাল প্রসেস? আইসো অর্থ সমান, থার্মাল অর্থ তাপ, তার মানে এটা বাংলা হচ্ছে সমউষ্ণ প্রক্রিয়া। তার মানে যেখানে তাপমাত্রা কী থাকবে, কনস্ট্যান্ট থাকবে। তার মানে কোনো সিস্টেমে তুমি যখন তাপ দিবা তখন তো তাপমাত্রা কী থাকবে, কনস্ট্যান্ট থাকবে। তাপ দিলেও তাপমাত্রা বাড়বে না, ঠিক আছে, অন্য কিছু বাড়তে পারে। তার মানে আইসোথার্মাল যে প্রসেস, তুমি বলতে পারো আইসোথার্মাল ইজ এ থার্মোডাইনামিক্স প্রসেস বাই হুইচ দ্য টেম্পারেচার রিমেন কনস্ট্যান্ট। ক্লিয়ার? এবার সে অ্যাডিয়াবেটিক। হোয়াট ইজ অ্যাডিয়াবেটিক? অ্যাডিয়াবেটিক হচ্ছে যেখানে হিট এনার্জি মানে তুমি যে হিটটা দিবা তার কোনো পরিবর্তন হবে না। লাইক কোনো একটা সিস্টেমে তুমি সিস্টেম যখন আইসোলেট থাকবে, মানে কি সিস্টেমের তাপটা বের হইতে পারবে না, মানে তাপ কিন্তু তাপ আর তাপমাত্রা দুটো আলাদা আলাদা জিনিস। মানে যখন কিউ কনস্ট্যান্ট থাকবে তখন সেটাকে বলা হয় অ্যাডিয়াবেটিক প্রসেস। আর আইসোকোরিক প্রসেস হচ্ছে যখন তুমি কোনো সিস্টেমে কোনো তাপ দিবা তখন তার ভলিউমটা বাড়বে না। ওই যে পিস্টন আমরা দেখলাম না, ভলিউমটা রেজ করছে, সেক্ষেত্রে ভলিউমটা রেজ করবে না, সেটাকে বলা হয় আইসোকোরিক প্রসেস। এবার সে আইসোবারিক প্রসেস হচ্ছে যেখানে প্রেশারটা কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ প্রেশারটা বাড়বে না। ক্লিয়ার? এগুলোর বাংলা হচ্ছে সমউষ্ণ প্রক্রিয়া, তাপীয় প্রক্রিয়া, এটাকে বলতে পারো যে সম আয়তন প্রক্রিয়া, সমচাপীয় প্রক্রিয়া। ওকে, এবার দেখি ওয়ার্ক ডান আমরা বের করবো। যদি আইসোথার্মাল প্রসেসের জন্য ওয়ার্ক ডানটা বের করি, খেয়াল করো আইসোথার্মাল প্রসেস ওয়ার্ক ডান বাই আইসোথার্মাল প্রসেস। আর সেক্ষেত্রে আমরা সমীকরণটা বের করছিলাম আগে যে ডিডব্লিউ সমান পিডিভি, রাইট। তাহলে এখন পিডিভি যদি হয় তাহলে দেখো উপবেশন কী করলাম, ইন্টিগ্রেট করলাম। ইন্টিগ্রেট পর লিমিটটাকে দিলাম V1 থেকে V2, V1 থেকে V2 রাইজ করছে মনে করো, খেয়াল করো। তাহলে আমরা দেখো আমরা জানি কি এই পিটাকে আমরা ভাঙাবো। এখন পিটাকে কীভাবে ভাঙাবো, আমরা জানি যে পিভি সমান এনআরটি, রাইট। তাহলে পিটাকে এক পাশে আনলে কী হয়, এনআরটি বাই ভি। সো এখান থেকে আমি করতে পারি সেটা হচ্ছে পি এর জায়গায় এনআরটি বাই ভি লিখে দিলাম। এবার এনআরটি এগুলো কি কনস্ট্যান্ট, তাই না? তাহলে এনআরটিকে কী করলাম, বাইরে যেহেতু আইসোথার্মাল প্রসেস, তাহলে টিটা কী হবে, কনস্ট্যান্ট না? টি যেহেতু কনস্ট্যান্ট, সো আমরা এনআরটিকে বাইরে নিয়ে আসলাম, থাকলো কি শুধু 1/v ডিভি। এখন আমরা জানি ইন্টিগ্রেশন অফ 1/v1 হচ্ছে লন ভি। এই দেখো আপার লিমিট বসলাম V2, লোয়ার লিমিট V1। এবার তাকায় এনআরটি থাকলো, আমরা জানি কীভাবে করতে হয়, লিমিট উঠাইতে হয় যে আপার লিমিট লন V2 মাইনাস লন V1। এবার দেখো এনআরটি থাকলো, আমরা জানি লন V2 মাইনাস V1, যদি লন যদি মাইনাস থাকে তাহলে আমরা সেটাকে ভাগায় লিখতে পারি। তো লনটা কমন নিয়ে V2/V1 লিখলাম। সো এটা ছিল আমার ওয়ার্ক ডানের ফর্মুলা। কোন প্রক্রিয়ায়? আইসোথার্মাল মানে সমউষ্ণ প্রক্রিয়া, যেখানে টি কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। এবার দেখি, আচ্ছা যদি এবার একটা গ্রাফটা তাকাই যে আইসোথার্মাল গ্রাফটা কীরকম হবে, দেখো সবসময় গেলে পিভি একটা গ্রাফ হবে। তাহলে দেখো আইসোথার্মাল কী দেখছি, আমরা জানি এই সূত্রটা আমরা জানি বয়েলের সূত্র থেকে, তাই না, পি সমানুপাতিক 1/v। তার মানে এই বরাবর পি এর গ্রাফটা, এই বরাবর ভি বসাবা। সো এই ক্ষেত্রে দেখো V1 থেকে V2 মানে কি ভলিউমটা এক্সপ্যান্ড করতেছে, V1 থেকে V2 হচ্ছে, দেখো তো V1 থেকে V2 হচ্ছে, কিন্তু প্রেশারটা কি থাকতেছে এখানে, কনস্ট্যান্ট থাকতেছে। তাহলে দেখো প্রেশারটা শুধুমাত্র এই লম্বা একটা প্রেশার না, প্রেশারও বাড়তেছে সাথে ভলিউমটাও বাড়তেছে, রাইট। তাহলে এই যে অংশটুকু আছে এটা হচ্ছে এটার গ্রাফ। তো এটার গ্রাফটা কি, ওয়ার্ক ডান আইসোথার্মাল প্রসেস হচ্ছে এই গ্রাফটা হচ্ছে এটা, আর আর ফর্মুলাটা হচ্ছে এটা, ডেরিভেশন। ওকে, এবার যদি আসি আর 2 নম্বর প্রসেস যেটা ছিল ওয়ার্ক ডান ইন অ্যাডিয়াবেটিক প্রসেস। আমি বলছিলাম অ্যাডিয়াবেটিক প্রসেস মানে যেখানে হিট এনার্জি কোনো পরিবর্তন হবে না, তার মানে কিউটা কী থাকবে, কনস্ট্যান্ট থাকবে। সো আমরা যদি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স দেখি, সূত্রটা কী ছিল, ডিকিউ সমান ডিউ প্লাস ডিডব্লিউ। সেখানে ডিকিউ যদি 0 হয় তাহলে দেখো ডিডব্লিউ সমান কী আসে, মাইনাস ডিউ। তার মানে ওয়ার্ক ডানের ক্ষেত্রে যখন যেটা অ্যাডিয়াবেটিক প্রসেস তখন সেই ওয়ার্ক ডানটা হবে মাইনাস ডিউ, মানে অভ্যন্তরীণ পরিবর্তন যেটা হবে, অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন সেইটাই। আচ্ছা এবার দেখি, এটা বেশি ইম্পর্টেন্ট না, পরীক্ষা আসার মতো না, বাট 1 আর এই 3টা আসার মতো। সেখানে এখানে একটু খেয়াল করি, দেখো ওয়ার্ক ডান ইন আইসোকোরিক প্রসেস। বলছিলাম আইসোকোরিক মানে কি, আইসোকোরিক মানে হচ্ছে যেখানে ভলিউমটা থাকবে কনস্ট্যান্ট, এখানে ভি কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে, রাইট। ভি এর কোনো পরিবর্তন হবে না। তাহলে দেখো আমি সে আগের সমীকরণটা আনলাম, ডিডব্লিউ সমান পি ডিভি। তাহলে দেখো দুই পাশে ইন্টিগ্রেট করলাম, তাহলে ডাব্লিউ এখানে ইন্টিগ্রেট করলে কি হয়, এখন দেখাই পিডিভি থেকে পিডিভি। এখন দেখো ডিভি মানে কি, ভলিউমের পরিবর্তন না। সো যেহেতু ভি কনস্ট্যান্ট মানে কোনো পরিবর্তন হয় না, তাহলে ডিভির ভ্যালুটা কী হয়ে গেল, 0। তাহলে যদি ডিভি 0 হয়ে যায় তাহলে পুরোটা গুণ হয়ে কী যাবে, 0 হয়ে যাবে, আর ডিডব্লিউটা হয়ে গেছে ডাব্লিউ। তাহলে দেখো আমরা বলতে পারি যখন ডাব্লিউ আইসোকোরিক বের করবো, ডাব্লিউ
আইসোকোরিক বের করবা তখন ওয়ার্ক ডানটা কী হবে 0। কেন 0 হবে? কারণ কোনো যদি ভলিউম এক্সপ্যান্ড করতেছে না, মানে কি ভলিউমটা কনস্ট্যান্ট, কোনো বস্তুর উপর যদি ভলিউমটা যদি না মারে তাপ দেওয়ার ফলে, তাহলে সেখানে কোনো কাজ হয় না। ঠিক আছে, সো এটা ছিল হচ্ছে ওয়ার্ক ডান ইন আইসোকোরিক প্রসেস। আচ্ছা, এবার যদি আসি লাস্টেরটা, যেটা ছিল ওয়ার্ক ডান আইসোবারিক প্রসেস। আইসোবারিক প্রসেস মানে কি, যেখানে প্রেশারটা কনস্ট্যান্ট থাকবে। এই জিনিসটা আমরা আগে একবার করে আসছি, তাই আমি দেখাইলাম না। আমরা যেহেতু আগের এই ক্ষেত্রে যে এই জিনিসটা করছি না, এটাই হচ্ছে মূলত তোমার ওয়ার্ক ডান ইজ আইসোবারিক প্রসেস, রাইট। তার প্রেশার কনস্ট্যান্ট থাকবে এখানে, মানে সেম ফর্মুলাটা এখানে। তাহলে দেখো একইভাবে আমরা এখানে লিখলাম কি, ওয়ার্ক ডান ইজ আইসোবারিক প্রসেস, ডিটেল সমান পিডিভি, সমীকরণ জানি। এখন দেখো পিডিভি আমরা এখানে ইন্টিগ্রেট করছিলাম, বাইরে পিটাকে বাইরে রেখে, ডিভি কি করলে ভি। সো এই আলটিমেটলি প্রথম যেটা করেছে সেটাই। অ্যান্ড এটার গ্রাফটা যদি তাকাই, দেখো এখানে কি পিটা কনস্ট্যান্ট থাকে, দেখো পিটা কী থাকলো, কনস্ট্যান্ট থাকলো, কিন্তু ভলিউম V1 থেকে V2 এক্সপ্যান্ড করলো, তাই না? সো এটা হচ্ছে গ্রাফটা হচ্ছে এরকম। তাহলে আমি আগেরটা গ্রাফটা একটু দেখাই দিই, যে আইসোকোরিকে কী হয়, আইসোকোরিকে আমার ভলিউমটা কনস্ট্যান্ট থাকে। দেখো ভলিউমটা কি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে কি সোজা একটা দাগ, রাইট। আর পাশে দেখো খালি প্রেশারটা পরিবর্তন হচ্ছে, তাহলে P1 থেকে P2। সো এটা হচ্ছে আমার আইসোকোরিকের গ্রাফ। ওকে।